এই ৫ মাস অর্থনীতির ক্ষেত্রে এই সরকারকে আপনি ১০-এর মধ্যে কত দিবেন? মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল, আমি মনে করি না বর্তমান সরকার সেটা পূরণ করতে পেরেছে। সরকার কোন জায়গাতে এসে এই উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আটকে যাচ্ছে? সরকার চেষ্টা করছেন না তা আমি বলবো না, কিন্তু আমি ফল দেখতে পাচ্ছি না। আপনার কি মনে হচ্ছে যে মানুষের এই যে মেইন কনসার্নের জায়গা বাজার, সে কি আরও চ্যালেঞ্জ হবে সামনে? সরকারে কে থাকলো না থাকলো, এর আগে আমার পেটে ভাতটা জুটতে হবে। তুমি আগামী যে সরকার হবে, কোন ৩টা অথবা ৫টা জায়গার কথা আপনি বলবেন যে আপনি পরিবর্তন দেখতে চান? গুড গভর্নেন্স, সুশাসন দেখতে চাই। যদি দলীয় সংস্কার চেঞ্জ না হয়, তাহলে যে দল ক্ষমতায় আসবেন ওনাদেরকে তো স্কোপটা আমরা করে দিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের দল হয়তো জাতীয় নাগরিক কমিটির দল হবে। আমরা তো বয়স্ক অনেক কিছু করলাম, অনেক কিছু দেখলাম। নতুনদের হাতে একবার ক্ষমতা দিয়ে দেখা যেতে পারে। টিবিএস সংস্কার সংলাপে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ নওয়াজ খান। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন পারভেজ সাজ্জাদ। পারভেজ সাজ্জাদ অর্থনৈতিক বিশ্লেষক। সেই হিসাবে আমরা আজকে সংস্কার যে উদ্যোগ চলছে, অর্থনীতির চোখ দিয়ে আমরা সেই সংস্কার উদ্যোগটাকে দেখতে চাইব। আপনার কাছে প্রথমেই যদি জানতে চাই যে ৫ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান, ৮ই আগস্ট সরকারের গঠন, অন্তর্বর্তী সরকার, এবং একজন অর্থনীতিবিদ এই সরকারের প্রধান, এবং অন্যান্য আরও অর্থনীতিবিদ বা অর্থনীতি বিশেষজ্ঞরা এই সরকার পরিচালনার সঙ্গে সম্পর্কিত আছেন, নানাভাবে আছেন। সোফার আমরা পরবর্তী আলোচনায় যাওয়ার আগে সংস্কারের এই ৫ মাস অর্থনীতির ক্ষেত্রে এই সরকারকে আপনি ১০-এর মধ্যে কত দিবেন, বা যত দিবেন সেটা কেন দিবেন? আচ্ছা, কেন দিব সেটা আগে বলি। আমরা বিভিন্ন সংস্কার কমিশনের কথা শুনছি। ইকোনমিক রিফর্মের ক্ষেত্রে কিন্তু এমন কোনো কমিশন শুনিনি। হয়তো একটা সাইড আছে ব্যাংকিং সেটা, বাট ইকোনমি তো অ্যাজ এ হোল ইজ এ বিগ থিং। তো সেই পার্সপেক্টিভে ইকোনমির মেইন কনসেপ্টে সাধারণ মানুষের যেই দুর্ভোগ বলেন বা সুবিধা ভোগ বলেন, সেই ক্ষেত্রে আমি মনে করব যে এই সাধারণ মানুষ সেই বেনিফিটটা এখনো পায়নি। ৫ মাসের সেটা কোনো ছোঁয়া পাওয়া যায় না। ইনফ্লেশন বলেন, প্রাইস বলেন, সিন্ডিকেট বলেন, এই জিনিসগুলো জায়গাগুলো সাধারণ মানুষ ভোগ করতে পারেনি। তো সেই পার্সপেক্টিভে আসলে ৫ই আগস্টের পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল, আমি মনে করি না বর্তমান সরকার সেটা পূরণ করতে পেরেছে। বাট সেটা কি ওভারনাইট কি সম্ভব? কারণ No. এটা তো একটা পরম্পরা, অর্থনীতি তো একটা পরম্পরা। অবশ্যই ওভারনাইট না, আমরা তো অ্যাটলিস্ট অঙ্কুরোদ্গমটা দেখব। আমি ফল খাওয়ার কথা বলছি না। ৫ মাসে তো একটা বীজের অঙ্কুরোদ্গম দেখব। বীজ কি বপন হয়েছে? আমি তো মনে করি বীজ বপন হয়েছে জুলাইতেই, যখন আন্দোলন শুরু হয়েছে। তো সেই অনুযায়ী বীজ বপন হলে 5 মাসে তো সাধারণ মানুষের এই যে প্রাইস লেভেল ইফেক্ট বলেন, ইকোনমিক ডেভেলপমেন্ট বলেন, সাধারণ মানুষ যে সুবিধাটা পাবে, আমরা কিন্তু কোনো দেখিনি যে সাধারণ মানুষের এই জায়গাটায় সরকার। আপনি যে বলছেন যে অর্থনৈতিক সংস্কার নিয়ে কোনো কমিশন হয়নি, বাট একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে যেখানে আমরা দেখেছি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটার তো একটা প্রভাব ওভারঅল ইকোনমি তো ছিল। সো একটি সরকারের পক্ষে কি এসেই, যেটা বলেন সিন্ডিকেট ভেঙে দেওয়া, পুলিশ বাহিনী সক্রিয় ছিল না, বাট স্টিল মানে আপনার কি মনে হচ্ছে যে সেই সিন্ডিকেট ভেঙে দেওয়ার ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব আছে, নাকি এখানে স্কিলের অভাব আছে? এখানে আমি আপনাকে একটা মজার জিনিস বলি। আপনি বললেন যে পুলিশ বাহিনী সক্রিয় ছিল না। ৫ তারিখের পর থেকে আগস্টের ১৫, ১৬, ১৭ তারিখ পর্যন্ত কোনো থানা ওপেন হয়নি। সাধারণ মানুষ রাত জেগে পাহারা দিয়েছে। আপনারাও দিয়েছেন, আমরাও দিয়েছি। তো সেটাতে সাধারণ মানুষের এই সরকারের প্রতি সমর্থনের মাত্রা বোঝেন, এবং বিলং করা আসলে এই বিলঙ্গিংনেসের পরেও তারা যদি কিছুটা সুফল না পায়, এবং আপনি ঠিকই বলেছেন এটা ইমিডিয়েটলি হবে না, বাট কিছু কিছু ক্ষেত্রে তো আমরা দেখতে চাই, হয়তো ফল না পাই, কার্যগুলা স্টেপগুলা দেখতে চাই। সেই স্টেপগুলা কিন্তু সামহাউ ভিজিবল ছিল না। এটা কি এই কারণে যে সরকার যারা পরিচালনা করছেন
তাদের সাথে সরাসরি মানুষের সম্পর্কের জায়গাতে ঘাটতি আছে? মানুষের সম্পর্কের যদি ঘাটতি থাকতো তাহলে তো মানুষ সরকারের পক্ষ হয়ে রাস্তাঘাট পাহারা দেয় না। না, সেটা তো মানুষের দিক থেকে। হুম হুম। মানুষ তো ওন করছে যে হুম। তারা একটি ফ্যাসিস্ট ব্যবস্থাকে উচ্ছেদ করেছে। জি। উচ্ছেদ করে তারা একটা নতুন আকাঙ্ক্ষা থেকে, নতুন স্বপ্ন থেকে একটা দেশের স্বপ্ন দেখছে, এবং সেখান থেকে মানুষ মনে করেছে যে এই সরকার আমার। সো মানুষ রাস্তাঘাট পাহারা দিয়েছে, আমাদের ছেলে মেয়েরা ট্রাফিক কন্ট্রোল করেছে, হ্যাঁ, সেখানে এটা নিয়ে প্রশংসা হয়েছে, সমালোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু মানুষের যে জায়গা থেকে মানুষ সরকারকে বিলং করছে, ওন করছে, তো তাই সরকার কোন জায়গাতে এসে এই উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আটকে যাচ্ছে? আমার যেটা মনে হচ্ছে যে আসলে একটা হচ্ছে সদিচ্ছা, আরেকটা হচ্ছে যে পুরো জিনিসটার বাস্তবায়নের ক্ষেত্রে স্কিল সেট, ম্যানেজিং দ্য থিংস। আমি এখনো এটা বিশ্বাস করি না যে সরকারের সদিচ্ছা নেই। আমার কাছে জায়গাটা হচ্ছে অন্য জায়গায়, যে চারিদিকের যেই একটা পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়েছে 16 বছর পরে, মেবি এই সরকারকে সেটা ম্যানেজ করতেই বেশি সময় দিতে হচ্ছে। না, সরকারের অগ্রাধিকারের মতো অনেকে বলে যে সরকারের অগ্রাধিকার যৌক্তিক কারণেই অগ্রাধিকার হচ্ছে রাজনৈতিক পার্সপেক্টিভ। ফ্যাসিস্ট যে সরকার ছিল, বিশেষ করে জুলাই আগস্ট মাসে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে এবং তারা যে অর্থনৈতিক লুটপাট করেছে তার বিচার, এটা একটা। আরেকটা হচ্ছে যেটা আমরা আলোচনা করছি, সংস্কার। মানে ডে টু ডে অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রে সমস্যা থাকলেও বা না থাকলেও তার যে মেকানিজম, লাইক আমার লোকাল গভর্নমেন্ট কাজ করে না, মানে এখন নেই। আমার প্রশাসন নিয়ে প্রশ্ন আছে, পুলিশ নিয়ে প্রশ্ন ছিল। সো সেসবও তো একটা বড় কারণ যে কারণে সরকারি ডে টু ডে অ্যাফেয়ার্সের ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে। না না, চ্যালেঞ্জ তো হবেই। আপনি দেখেন, আপনি একটা 17 কোটির মতো একটা দেশ, লোকসংখ্যার দেশে আপনি সরকার গঠন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ, এই সরকারের মেইন চ্যালেঞ্জটা হচ্ছে, অনেকে বলতে পারে সাংবিধানিক এই সরকারের ইয়ে নেই, বাট সাংবিধানিক থেকে বড় জিনিস হচ্ছে কোনো বিপ্লব বা গণ অভ্যুত্থান সংবিধান মেনে হয় না। জনগণ এই সরকারের সাথে ছিল। আগস্টের 5 তারিখে যখন সরকার ছিল না, তখনও এই বিপ্লবের সাথে ছিল। 8 তারিখে সরকার গঠন হয়েছে, তখনও ছিল, এখনো আছে। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমরা বাঙালি তো, আপনি দেখবেন যে আমরা অল্পতে তুষ্ট হয়ে যাই, অল্পতে রুষ্ট হয়ে যাই। 5 মাস এমন কোনো সময় নয়, 16 বছরের 15 বছরের জঞ্জাল, আমি 15 বছর না, আরও আগের কথাও বলবো, যে আমাদের ওভারঅল মানুষের মধ্যে যেই বিষয়টা ছিল, নিয়ম, আমাদের এখানে এনফোর্সমেন্টে ঝামেলা আছে, আইন আছে, এনফোর্সমেন্টের ঝামেলা আছে, সেটা 15-16 বছরে তারও প্রকট হয়েছে। এবং জিনিসটা তো আর একবারে হয় না, ধারাবাহিকভাবে বিভিন্ন সময় আস্তে আস্তে জঞ্জালগুলো জমে। তো সরকার চেষ্টা করছেন না তা আমি বলবো না, কিন্তু আমি ফল দেখতে পাচ্ছি না। মানুষ তো ফলটাই দেখতে চায়। হ্যাঁ, শুধু ফল না, মানুষ গাছটা দেখলেও অনেক সময় খুশি হয়, আচ্ছা, যে ফলটা হবে। আমি একটা গল্প বলি, সত্য ঘটনা, যে একজন যে ডোমেস্টিক এই হেল্প, তাকে একজন বলছে, এই এখন থেকে কিন্তু বাজারে পাওয়া যাবে না, পলিথিনের ব্যাগ পাওয়া যাবে না, তুমি একটা এরকম চটের ব্যাগ বা কাপড়ের ব্যাগ নিয়ে যাও। তো ওই ডোমেস্টিক হেল্প মহিলা বলছেন যে, আপা, ব্যাগ নেওয়াটা দরকার নাই, এখন যা বাজার করতে পারি, এটা কিছুদিন আগের কথা বলছি, যা বাজার করতে পারি এটা আমার ওই শাড়ির মধ্যে আমি নিয়ে আসতে পারি। মানে ইট ইজ সামথিং লাইক দ্যাট, যে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আঁচলে করে বেঁধে নিয়ে আসা। সেটাই তো। এবং আপনি দেখেন যে টিসিবির যে লাইন আমরা দেখেছি, যেটা গত কয়েক মাসে বড় হয়েছে, বাট এখন সরবরাহ আগের চেয়ে কমে যাচ্ছে, যে আমরা ঠিকমতো চাল সংগ্রহ করতে পারিনি বা ঠিকমতো চাল আমদানি করতে পারিনি। তাহলে এই যে চাল নিয়ে বা অন্যান্য বিষয়, এখন একমাত্র শীতের সবজির কারণে আমার ইনফ্লেশনটা কম। হ্যাঁ, সো তার বাইরে আপনার কি মনে হচ্ছে যে মানুষের এই যে মেইন কনসার্নের জায়গা বাজার, সে কি আরও চ্যালেঞ্জ হবে সামনে? এটা কিন্তু মানে ওভারঅলি জিনিসটা দেখেন যে মানুষের মেইন চ্যালেঞ্জটা কিন্তু, ভাই, আমি সরকারে কে থাকলো না থাকলো, এর আগে আমার পেটে ভাতটা জুটতে হবে, এবং আমার অর্থনৈতিক ইনকামের অবস্থার উপর ডিপেন্ড করে মানুষ কিন্তু প্রতিনিয়ত চ্যালেঞ্জড হচ্ছে, প্রতিনিয়ত। আপনি যদি ইনফ্লেশন, যেটা এক্স্যাক্টলি ঠিক বললেন, শীতের সবজির বাজারের জন্য হয়তো ইনফ্লেশন কম, কিন্তু সবজি দিয়ে তো আমরা ভাত দিয়ে সবজি খাই, সবজি দিয়ে তো ভাত খাই না।
সো ওই ক্ষেত্রে দেখবেন খুব একটা ডিফারেন্স নেই, এবং সাধারণ মানুষ অবশ্যই ফ্রিডম অফ স্পিচ থেকে শুরু করে সব কিছু প্রেফারেবল, বাট প্রথমে হচ্ছে আমাকে ভাত খেতে হবে। এই জায়গাটাই কিন্তু আমরা দেখছি যে ইনফ্লেশন আসলে খুব একটা কমেনি। এবং তারপরে যদি বলি যে কোট আনকোট আজাইরা কথা শুনতে হচ্ছে, যেরকম বলা হচ্ছে যে ভ্যাট বাড়ানো হয়েছে, এতে জিনিসপত্রের দাম বাড়বে না। এটা কি মানে এটা ভাই সিম্পলি ভ্যাট হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সটা কি? এটা ডিরেক্টলি ভোক্তারা দিবে। আমি যদি ভোগ করি, সে একটা টুথপেস্ট কিনি, একটা কনজিউমার আইটেম কিনি, যাই আমি কিনি, সেক্ষেত্রে তার উপরে আমাকে সার্টেন% ইনডাইরেক্ট ট্যাক্স দিতে হবে। এখন যারা প্রডিউসার বা সেলার, আগে সে 10 টাকা একটা প্রোডাক্টের দাম আমাকে ভোক্তা হিসেবে আমি পেতাম, এখন ডিপেন্ড করবে 5 থেকে 15%, তাহলে 11 থেকে 11.25 টাকা বা 11.5 টাকা হবে। তাহলে এটা আসলে কোনো লজিক্যাল কথা হলো না। মানে এটা তো একটা কাস্কেডিং ইফেক্ট থাকে, যে আপনি চালের দাম বাড়ান নাই বা চালের ভ্যাট বসান নাই, বাট তার সাথে সম্পর্কিত অন্য একটা জায়গাতে যদি ভ্যাট বা ইনডিরেক্ট ট্যাক্স বাড়ে, তার প্রভাব তো পড়বেই। তা আমাদের এই জায়গাতে আমরা একটু আমাদের মেইন আলোচনাতে আসি। এই যে আমাদের কর্তৃপক্ষীয় থেকে এরকম কথাবার্তা, এর আগে আমরা দেখেছি যে সরকার প্রধান থেকে নানা ধরনের রেসিপি দেওয়া হতো, যে বেগুনি বেগুনি খাবো আমরা, কুমড়ো বেগুনি খাবো, কাঁঠাল দিয়ে বার্গার খাবো, হ্যাঁ এরকম। জি। তো মানে এই যে একটা প্রবণতা, মানে আমাদের যদি আপনি কোনো দায়িত্ব পান, দায়িত্ব পাওয়ার পরই আপনি বিভিন্ন রকমের মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেন। তো আপনার কি মনে হয় না যে আমরা যে সংস্কার নিয়ে কথা বলছি, প্রথম আমাদের নিজস্ব এই মাথাতে সংস্কারটা দরকার? এটা একেবারেই এক্স্যাক্টলি রাইট কথা, এবং এটা কিন্তু এখন থেকে না, আমরা ছোটবেলায় দেখেছি যে তখন যখন চালের সংকট ছিল, তখন বিটিভিতে অ্যাড দিত, আলু খেলে মোটা হয়, কথাটি সত্য নয়, অল্টারনেট ক্রপসের কথা বলা হতো। ইট ইজ ফাইন, আমার একটা ছোট দেশ, আমার এখানে অনেক ধরনের ঘাটতি থাকতে পারে, তখন উৎপাদনও কম হতো, ঘাটতি থাকতে পারে। ঘাটতিটাকে অ্যাড্রেস না করে মানুষকে যদি আমি অল্টারনেট ওয়ে বা রেসিপি দেই, লোকজন কিন্তু বোকা না, তারা হয়তো আপনার মুখের উপর এখন কিছু বলছে না, কিন্তু আলটিমেটলি ইভেনচুয়ালি বলবে। এবং ওভারঅলি কখন আমি এই কাজটা করব? যখন আমি অ্যাকচুয়াল ফ্যাক্টসটাকে দেখাচ্ছি না বা বলছি না বা স্বীকার করছি না, এবং আত্মসংস্কার ছাড়া কোনো ধরনের সংস্কার সম্ভব নয়। আত্মসংস্কার বলতে কি ব্যক্তি, দল, প্রতিষ্ঠান, প্রতিটা জায়গায়। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখলাম, তার মাধ্যমে একটা জনবিপ্লব বা জনবিদ্রোহ তৈরি হলো। ওভারঅলি তাকিয়ে দেখেন আমাদের মিডিয়াগুলোর মধ্যেও কি সংস্করণ হয়েছে লোক বাদ দেওয়া ছাড়া? লোক বাদ দেওয়া বলতে সেটা আবার রিপ্লেসমেন্ট এই পক্ষ ওই পক্ষের উপর ব্যাপারটা তাই। সংস্কার কি ওখানে করেছি আমরা? হয়নি। মানুষ কিন্তু দুই ধরনের প্রফেশনের দিকে তাকিয়ে থাকে, যাদেরকে হুইসেল ব্লোয়ার, ওয়াচডগ বা জাতির নির্দেশক বলা হয়। শিক্ষক একটা, সাংবাদিক একটা। তা আমরা যখন দেখি শিক্ষকদের দল থাকে, বিভিন্ন রং থাকে, লাল, নীল, হলুদ, সবুজ। সাংবাদিকদেরও বিভিন্ন দল থাকে, এবং ডাক্তারদেরও এখন দল তৈরি হয়েছে। তো এইগুলি কেন হবে? আজকে শিক্ষক সমাজ শিক্ষা নিয়ে, ছাত্র নিয়ে কথা বলবে, সাংবাদিক সমাজ সত্য নিয়ে কথা বলবে। এখানে দল হতে পারে সত্য এবং মিথ্যার। আপনার সক্রেটিসের ওই কথাটা বোধহয় মনে আছে যে আমি হচ্ছি সেরকম দাস পোকা, যার কামড়ে রাষ্ট্র নামক পোকাটি সঠিক পথে পরিচালিত হতে বাধ্য হয়। আমরা তো সাংবাদিকদের বা ওই জায়গায় দেখতে চাই, আমরা কেন দেখতে পেলাম না? এখানে দুইটা জিনিস আছে। আপনি যদি শুধু বলেন যে সরকারের প্রেসারে মানুষ এগুলা করে, তাহলে আমরা যদি জুলাইয়ের বিপ্লবটা দেখি, সেখানে প্রিন্ট মিডিয়া হাজার প্রেসারের মধ্যে কিন্তু কিছু লেখার চেষ্টা করেছে, ছাপা পত্রিকা যেগুলা লেখার চেষ্টা করেছে। সেখানে ডিজিটাল মিডিয়া কিন্তু বা ইলেকট্রনিক মিডিয়া ডিফারেন্ট ছিল। তাহলে সরকারের প্রেসার তো দুই পক্ষেই ছিল, যে থাকে। কিছু আছে আপনি আমাকে প্রেসার করছেন, আমার হয়তো ওরকম ধরনের গাটস নেই, আমি মেনে নিচ্ছি। আর কিছু আছে আমি চাই আপনার পক্ষে থাকতে। গাটসের ক্ষেত্রে একটা বোধহয় প্রিন্ট মিডিয়া যদি আমি দেখি যে তার ব্যাকবোনটা হচ্ছে 150-200 বছরের
ইলেকট্রনিক মিডিয়া মাত্র 20-25 বছর। সাংবাদিক তো একই ছিল। একই হলো প্রতিষ্ঠান, মালিকানার ধরন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় আছে, ছাপা পত্রিকার ক্ষেত্রে চাইলেই সরকার বন্ধ করে দিতে পারে না, বাট ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে চাবিটা তাদের হাতে। বিটিআরসি চাইলেই বন্ধ করে না দিতে পারে, পারে। আবার সরকার মনে না, করেন আমি এটাকে এটা কোনো যুক্তি হতে পারে না ভাবে, মানে এটা তাদের পক্ষ নিয়ে বলছি তা নয়, বললাম যে এরকম। বাট আপনার কি এটা মনে হয় যে সেখানে শিক্ষকদের কথা বললেন, সাংবাদিকদের কথা বললেন, এখানে কি ব্যক্তিগত লাভালাভ অথবা ওই প্রতিষ্ঠানের ব্যবসায়িক লাভালাভ বা শিক্ষকদের ক্ষেত্রে পদ পদবীর বিষয়, এগুলো কি কাজ করেছে? এগুলি কাজ করেছে। আপনি আরেকটা জিনিস দেখেন, ইকোনমিক রিফর্ম নিয়ে যখন কথা বলে ব্যাংকারদের কথা বলতেছি, ব্যাংক ইজ এ প্লেস ফর ট্রাস্ট। মানুষ, আপনি যে টাকাটা রাখছেন বা আমি যে টাকাটা রাখছি, সেই টাকাটা কিন্তু ব্যাংক আমাকে একটা নাম্বার বলে দিচ্ছে। আমি কিন্তু ব্যাংকের ভল্টে গিয়ে দেখছি না টাকাটা আছে না নাই। সেই ট্রাস্টের জায়গাগুলো আমরা দেখছি নষ্ট হয়ে গেছে। সেটা নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট করা হয়েছে। আপনি যদি ওভারনাইট বন্দুক ঠেকিয়ে মালিকানা চেঞ্জ করে ফেলেন, তাহলে ওয়াচডগ যারা, পত্রিকাগুলো, বাংলাদেশ ব্যাংক, দুদক, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, ওনারা কোথায় ছিলেন? ওনারা তো এখন এরকম লোকজনকেও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাচ্ছেন যে যিনি 5ই আগস্টের পরে তার কিছু সম্পত্তি বিক্রি করে তার সংসার চালাচ্ছেন। সো বিএফআইইউ বা এরকম যারা বলছে যে এখন ঠিক আছে, এখন তারা সব তথ্যই দিচ্ছে, সব কিছু জানতে চাচ্ছে, বাট তখন মানে এই বাংলাদেশ ব্যাংক বলি বা অন্য প্রতিষ্ঠান বলি, তারা শুধু চুপ করে থাকেনি, তারা তো সহায়তা করেছে। ব্যাপারটা তো এই জায়গাটাই। তার মানে আপনি শস্যের মধ্যে যদি ভূত থাকে, তাহলে ভূত তাড়াবেন কি দিয়ে? আমি এই জায়গাটা আসলাম, তাড়ানোর জায়গাটাতে আসছি। তাহলে এখানে কি করতে হবে? আমরা যে সংস্কার তো একটা বায়বীয় শব্দ, যে আসলে আমি ধরলাম যে আবারও এরকম ব্যাংকের ডাকাতি হবে না। ব্যাংক ডাকাতি বলতে যে কয়েকদিন আগে কেরানীগঞ্জে যেটা হয়েছে সেটা না, ওভারনাইট 6-7টা ব্যাংক মালিকানা চেঞ্জ হয়ে গেছে, বা টাকা পাচার হবে না। টাকা পাচারের আমরা তথ্য দেখতে পাচ্ছি, অনেক টাকা কিন্তু ইল্লিগালি যায়নি, বৈধভাবেই গিয়েছে, মানে ট্রান্সফার হয়েছে। তো এই জায়গাতে বৈধ না, বলবেন বৈধ চ্যানেলে অবৈধভাবে গেছে। তো এখানে এই যে কেন্দ্রীয় ব্যাংক বলি বা প্রতিষ্ঠানগুলো বলি, এগুলো যেন রিয়েলি কাজ করতে পারে, সেই জন্য তো সংস্কার দরকার। আপনার পরামর্শ কি হবে? আপনি তো ব্যাংকিং সেক্টরে দীর্ঘ এক্সপিরিয়েন্সড একজন। সিম্পলি কথাটা হচ্ছে যে আপনার যে লগুলো আছে, এটার এনফোর্সমেন্ট আপনাকে এনশিওর করতে হবে। এটা কিন্তু এমন না যে ব্যাংকিং অ্যাক্টে যে রুলস আছে সেই রুলসগুলা খারাপ ছিল বা খারাপ আছে, ইট ইজ ফাইন, কিন্তু এটা এনফোর্সমেন্ট নেই। যেমন আপনি বা আমি যদি গাড়ি চালাই, আপনি লক্ষ্য করবেন ঢাকা শহরের প্রতিটা জায়গায় একরকম চালাই, আমার গাড়িটা যখন থার্ড গেট দিয়ে ঢোকে তখন আমি আরেক রকমভাবে গাড়িটা চালাই। এর কারণটা কি? আমার কাছে মনে হয় ওখানে ট্রাফিক নিয়মটা এইরকম, এক্সিকিউশন আছে, এনফোর্সমেন্ট আছে। আপনার রুলস রেগুলেশন আপনি আপডেট করতেই পারেন, যুগের সময় অনেক জিনিস চেঞ্জ হতে পারে, কিন্তু যখন রুলস অ্যান্ড রেগুলেশন এনফোর্স হবে না তখন কিন্তু মানুষ আর কেয়ার করবে না। আপনি জাস্ট পৃথিবীর যে উন্নত বিশ্বে দেখবেন যে স্পিডিংয়ের জন্যে, আর স্পেশালি যদি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ হয়, হুএভার ইউ আর, আপনাকে একদিন আদালতে কারাগারে থাকতে হবে। আর আমাদের এখানে একটা রিক্সাওয়ালা, সে ব্যাটারি চালিত হোক বা যেই হোক, উনি 20 টাকা 50 টাকা দিয়ে আইন কিনে ফেলতে পারেন। তাহলে যখন এটা তো ছোট বিষয়, আপনি যেটা বলছেন যে এনফোর্সমেন্টের যে বিষয়, এই জায়গাটাই বললাম। তার মানে এতটুকু যদি আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল না হই, তাহলে তো বড় বিষয়ে অনেক কিছুই করা সম্ভব না। সেটা তো তাত্ত্বিকভাবে আমরা বলতে পারি, কিন্তু আপনি ধরেন যে দেশের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যদি আপনাকে বলা হয়, বা সর্বোচ্চ পর্যায় থেকে যদি গোয়েন্দা বাহিনীকে নিয়োগ করা হয় যে এই ব্যাংকের মালিকানা সুমনের জায়গাতে জুয়েলকে দিয়ে দিতে হবে, তাহলে সেখানে আপনি এনফোর্সমেন্ট বাংলাদেশ ব্যাংক বা অন্যরা কিভাবে করবে? প্রথম জিনিসটা দেখেন, আমরা যখন গভর্নর সাহেব, ডেপুটি গভর্নর সাহেব ওনাদেরকে দেখি, এই জায়গাটায় মানুষের নিজের আত্মসম্মান বোধ থাকা উচিত, একটা ভাইস চ্যান্সেলরের আত্মসম্মান বোধ থাকা উচিত।
একটা সাংবাদিক সমিতির প্রেসিডেন্ট বা সেক্রেটারির ওই বোধটা থাকা হুম হুম। উচিত। উনি পদত্যাগ করবেন এটা খুব আদর্শিক কথা। এবং আমি আপনাকে এরকম উদাহরণ দিতে পারবো, এই গত 6-7 মাসে মানে হুম। বিফোর আগস্টে এরকম ঘটনা 2-1 ব্যাংকের এমডির ক্ষেত্রে ঘটেছে। হুম হুম। ওনারা পদত্যাগ করেছেন, বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ওনাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। ওকে। ওনারা তো করেছেন হুম হুম। এবং ওই বোর্ডের প্রেশারের কারণেই ওনারা করেছিলেন। তাহলে ওনারা পারলে না সেটা সম্ভব, বাট আমি বলছি যে যদি এটা হয়তো দু একজনের ক্ষেত্রে হবে, বাট আপনার রাষ্ট্র কাঠামো বা সরকার ব্যবস্থায় যদি এরকম হয় যে সে এক ধরনের কর্তৃত্বপরায়ণ স্বৈরতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে শুধু প্রতিষ্ঠাই করে না, এটাকে চালু রাখে, রাইট তো সেই জায়গাটাতে আমরা যে সংস্কারের কথা বলছি, সেই জায়গাটাতে সরকার কাঠামোতে রাজনৈতিক ব্যবস্থাতে যে আমরা সংস্কারের উদ্যোগ দেখছি, সেখানটাকে সোফার আমরা জানি যে 15 তারিখে রিপোর্ট জমা দেবে সংস্কার কমিশনগুলো, সংবিধান নির্বাচন কমিশন এবং বিভিন্ন রকম যে 11টার মধ্যে 5টা বা 6টা জমা দিবে। তো আপনার কি মনে হয় না যে সেই রাজনৈতিক সংস্কারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ? আমরা যত কিছুই বলি অবশ্যই এই যে সংস্কারের জিনিস জমা দেবে, সেটা হয়তো আমাদের সংবিধানের কিছু পরিবর্তন আসবে বা পুনর্লেখন হবে। আজকে অনেক কিছু দেশের আইনে চেঞ্জ হতে পারে, চেঞ্জ আসতে পারে, বাট আমি আপনাকে প্রশ্নটা করি, আপনি আইন যত চেঞ্জ করেন, আমি যদি ব্যক্তিগতভাবে আত্মসংস্কার না করি, আমার এই সংস্কারের মধ্যে যদি দলীয় সংস্কার চেঞ্জ না হয়, তাহলে যে দল ক্ষমতায় আসবেন ওনাদেরকে তো স্কোপটা আমরা করে দিলাম। আমরা কি সেই ইঙ্গিত পাচ্ছি যে দলীয় সংস্কার তো 5 মাসে আমি আজকে হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ নেই, বাকিরা তো আছে না, সেটাই বলছি। আপনি দেখেন যে তারেক রহমান লন্ডন থেকে একাধিকবার বলেছেন যে তারা যেন, ছোট একটা উদাহরণ, যে নেতা নেত্রীদের ছবি টবি দিয়ে মহল্লা পাড়া মহল্লা ভরে না ফেলে, বাট সেটা তো আমরা কোথাও চেঞ্জ হয়েছে, বাস্তবায়ন হয়েছে? হয়নি। আমি একটা মিছিল দেখলাম যাচ্ছে, যুব দলের জি মিছিল যাচ্ছে, লোকজন হাসছে। তা আমি জিজ্ঞেস হাসছেন কেন? বলে হাসছি যে এরা তো 1 মাস আগে যুবলীগ করতো। এখন যুবলীগ করতো। হ্যাঁ, হ্যাঁ। এবং যারা মিছিল করছে ওরাও হাসছে, এই জন্যই হাসছে যে মানে তারও তো একটু অভ্যস্ত হতে সময় লাগে। ওকে ফাইন, মানে আমি বলছি যে এগুলো তো খুব ছোট জায়গা, বাট রাজনৈতিক দলগুলো আপনি যেটা বলছিলেন যে সেরকম উপর থেকে নির্দেশনা দিলেই কি সংস্কার হয়ে যাবে, নাকি নিচ থেকে এমন কোনো একটা চর্চায় যাওয়া দেখেন, উচিত? সংস্কার, আত্মসংস্কারটা আমরা যদি ভেবে বলি ভ্যালুস কিন্তু টপ ডাউন হয়। আমি যে বিহেভটা করব, আমার আন্ডারে যদি নেতা কর্মী বা আমার নিচের যেই সহকর্মীরা আছেন ওনারা আমাকে দেখে শিখবেন। ভ্যালুস আজকে সংস্কারের ক্ষেত্রে যদি আপনি রিটেন জিনিস বলেন, ব্রিটেনের কিন্তু সংবিধানই নেই, রিটেন কিছু। আপনি যেটা ভ্যালুজের কথা বললেন, যে ওই বেগম জিয়া লন্ডন যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি অনেক কথা, তার মধ্যে একটা কথা বলা হচ্ছে যে আগের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে নিয়ে অনেক কথাবার্তা বলতেন এবং তার অনুসারী যারা দলের নেতা ওনারাও বলতেন। কম্পেয়ার করলে বিএনপির লোকজন শেখ হাসিনাকে নিয়ে বা অন্যদেরকে নিয়ে অত এরকম বলতেন না, কারণ হচ্ছে ওনাদের নেত্রী খালেদা জিয়া কখনো এরকম বলতেন না। সো আপনি যেটা বলছেন যে এরকম যদি উপর থেকে চর্চাটা করা হয়, সেটা অটোমেটিক্যালি নিচে আসবে। ভ্যালুস কিন্তু উপর থেকে হয়। আজকে মনে করেন যে আমি বিশ্বাস করি, আমি যে সংগঠনে কাজ করি, আমি যদি তার কর্ণধার হই, আমি যা প্র্যাকটিস করব আমার কর্মীরা তাই করবে। আমি যা বলবো ওরা কিন্তু এটা করবে না। আমি কি প্র্যাকটিস করব ওরা সেটা করবে। তো আজকে আমি খুব খুশি হতাম যে প্রত্যেকটা বিরোধী দল বা এখনকার যে রাজনৈতিক দলগুলো, তারা যদি নিজেদেরকে এই সংস্কারের উদ্যোগগুলো নিতেন। আজকে বিএনপি এই সংস্কার নিয়েছে, যে কি হচ্ছে, জাস্ট কথার কথা আমি বলি, আমরা এক্সপেক্ট করি কি সাধারণ মানুষ, যে ছাত্র দল লেজুর ভিত্তি করবে না, ছাত্রদের রাইটস নিয়ে কথা বলবে, বা ছাত্র শিবির জামাতের লেজুর ভিত্তি করবে না, এরা ছাত্রদের রাইটস নিয়ে কথা বলবে। হলুদ লাল নীল
এই যে শিক্ষকদের প্যানেল, তারা শিক্ষার পরিবেশ ছাত্রদের নিয়ে কথা বলবে, কোনো দলের লেজুর ভিত্তি করবে না। ওনারা এই সংস্কারটা আনুক না। আপনি যখন ছাত্রদের কথা বলছিলেন তখন একটা কথা মনে হচ্ছিল যে আপনি নিজেও 90-এর ছাত্র গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন, এবং আমরা এখন প্রায়ই শুনি যে রাজুতে আয়। জি, রাজু মানে তো রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। রাজু আপনার বন্ধু ছিলেন। জি, তো রাজু এরকম একটা সন্ত্রাস বিরোধী মিছিল করতে গিয়ে, এবং এই যে বলছেন লেজুর ভিত্তি, যে একদিকে ছাত্রলীগ একদিকে ছাত্র দল, জি, 92-এর ঘটনা, যে তারা 13ই মার্চ গোলাগুলি করছিল, তার প্রতিবাদ জানাচ্ছিল এই লেজুর ভিত্তির বিরুদ্ধে। তো এখন যে আমরা যে নতুন প্রেক্ষাপটে মূলত ছাত্রদের আন্দোলনেই তো সরকারের পতন হলো। তো আপনি ক্যাম্পাসগুলোতে কি, আমরা প্রথম শুনেছিলাম এই ছাত্ররা ছাত্র রাজনীতি চায় না, পরে সেটা সংশোধন করে বলা হয়েছে লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি চায় না। ওকে, আপনি কি ক্যাম্পাসগুলোতে পরিবর্তন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আগস্ট মাসে একরকম দেখেছি। এটা জানুয়ারি মাস 2025 সাল। আমার কাছে মনে হচ্ছে আমি আবার আগস্টের আগে পৌঁছে গেছি। কিরকম? আগস্টের আগে পৌঁছে গেছি মানে আগস্ট সেপ্টেম্বরে আমার কাছে লেজুর ভিত্তি দেখিনি আমি। এই জানুয়ারি মাসে আমি আবার দেখছি। অ্যাকসেপ্টিং, যেহেতু ছাত্রলীগ নাই, তার বাইরে অন্য দলগুলো ছাত্র দেখেন, সংগঠন। এই বৈষম্য বিরোধী আন্দোলনটা কিন্তু স্পেসিফিক্যালি কোনো দলের বিরুদ্ধে না, ব্যবস্থার বিরুদ্ধে, ব্যবস্থার বিরুদ্ধে ছিল। সেটা সব ধরনের বৈষম্যহীন হবে। এবং আপনি 4 তারিখে বোধহয় শহীদ মিনারে যখন এক দফা ঘোষণা করা হলো, তখন নাহিদ ইসলাম এটাও বললো যে আমরা ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ চাই। এক্স্যাক্টলি, ওনারা এটা বলেছে বলেই তো আমার মতন অভিভাবকরাও রাস্তায় ছিল। বিষয়টা তো সিম্পল। আপনাকে বলি যে বৈষম্য বিরোধী কনসেপ্ট থেকে কোথায় উঠে আসছে। আমি 2-3 দিন আগে একটা নিউজ পেপারে পড়ছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার কর্মচারীরা অবরোধ করে ওনারা বলছেন ওনাদের জীবনের বিনিময়ে হলেও সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোটা বহাল রাখতে হবে। আচ্ছা, সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোটা বহাল রাখতে হবে। এইটা কি আপনি মনে করেন না যে কতটুকু মানসিক দিন দশায় আমরা পৌঁছেছি, যে আমি একটা প্রিভিলেজ চাই, আমার সন্তান যদি মেধাবী নাও হয় আমি এটা চাই, এই ভিক্ষাটা আমাকে দিতে হবে, এজন্য আমি আন্দোলন করব। এটা কি আমাদের মানসিক দৈন্যতার প্রকাশ না? কিন্তু আপনি যদি দেখেন যে রিসেন্টলি প্রধান উপদেষ্টা বলেছেন যে সরকার গঠনের সময় যারা ওনার পরিচিত উনি ওনাদের নাম দিয়ে দিয়েছেন গভর্নমেন্ট ফর্ম করার ক্ষেত্রে। তাহলে তাই তো হয় যে না, এখানে একটু ডিফারেন্স আছে। একটা হচ্ছে আমি কাজ করছি, ওইখানে আমার ছেলে ঢুকতে হবে যেহেতু আমি কাজ করছি, দিস ইজ ওয়ান, দিস ইজ রং। অ্যানাদার থিং দেখেন, মনে করেন আপনাকে বলা হলো যে আপনি নতুন একটা পত্রিকা অথবা নতুন একটা মিডিয়া চ্যানেল বানান, তা আপনি কাদেরকে নেবেন? যাদের উপর আপনি আস্থা করতে পারেন। আস্থাটা কিসের উপর? তাদের ইফিসিয়েন্সির উপরে। আপনি একটা টিম বানাতেই পারেন, সেটা কিন্তু কোটা ভিত্তিক নয়। আপনি কথার কথা বলি, আপনি আমার সাথে পরিচিত, তা আপনি হয়তো জানেন যে এই বিষয়টা আমি ভালো পারি, সেজন্য আপনি আমাকে ডাকলেন। ব্যাপারটা তো এরকম। ব্যাপারটা কিন্তু এরকম না যে আমার মনে হয়েছে। আমরা তো এটা তো উনি বলেছেন। ডক্টর ইউনূসের টিম সংস্কার উদ্যোগের তো কাজ করছে অন্যান্য কমিশন। জি, আমরা আবার ওই জায়গাতে আসি যে সেই টিম কি আসলে এটা এখনো ভিজিবল কিছু হচ্ছে না, আমরা ভিজিবল দেখছি না। 15 তারিখ সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দেয়। জি, এরপরে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে ন্যূনতম যেসব জায়গাতে আমরা একমত হব। উনি বলেছেন যে বেশি সংস্কার চাইলে আগামী বছর জুন মাসের মধ্যে, আর কম সংস্কার চাইলে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। ওনার শুনলাম ওনার এর মানে হচ্ছে যে আমরা মার্চ এপ্রিলের দিকে আসলে একটা ইলেকশন, অলরেডি কিন্তু গ্রামে ঢাকার বাইরে কিন্তু ইলেকশন ফ্লেভার চলছে, আমরা একটা ইলেকশনিয়ারিং এর মধ্যে ঢুকে যাব। হ্যাঁ, তো সেই ঢুকে যাওয়ার ক্ষেত্রে তাহলে এই সরকারের তো ডে টু ডে অ্যাফেয়ার্স তার বাইরে আর কি থাকবে? বা একটা জিনিস কি, যে এইখানে আমার কোথাও কিছুটা হলেও রিজার্ভেশন বলেন বা অবজারভেশন বলতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আপনি যখন রিফরমেশনে যাবেন, আমরা যাদের সাথে বসে উনি বলছেন, এই রাজনৈতিক দলগুলো তো ক্ষমতায় ছিল এক সময়। তখন তারা যে কোনো ধরনের সংস্কার হোক
সেগুলি করেনি, হুম। যে কোনো কারণেই হোক করেনি। আর যে ধরনের কালা কানুনগুলো চলছে আমরা দেখেছি যে এক দল ক্ষমতায় কালা কানুন এনেছে, আরেক দল যখন বিরোধী দলে ছিল এটা কালা বিরোধিতা কানুন, করেছে। যখন উনি দলে গেছেন ওটাকে উনি আরো বাড়িয়েছেন, হুম, হুম, না কমালেও। হুম, হুম। তো আসলে মানে একটা এক্সাম্পলই দিই যে র্যাব হওয়ার পরে Right. এটা বিএনপি আমলে হয়েছিল, জি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হলো। আওয়ামী লীগের ইলেকশন ম্যানিফেস্টো তো ছিল 2008-এর ইলেকশনে যে তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করবে, সেটা হয়নি, বরং বহু গুণে বেড়েছে। বহুগুণে বেড়েছে এবং সেটা আমেরিকা স্যাংশন না দেওয়া পর্যন্ত সেটা কন্টিনিউ করেছে। জি, তাহলে কি আমাদের কি এই ভালো হওয়ার জন্য স্যাংশনই খেতে হবে? স্যাংশন খাওয়া ছাড়া আমরা ভালো হব না? মানে এখানে বিষয়টা তো অন্য জায়গায়। বিষয়টা হচ্ছে স্যাংশন খাওয়ার পরেও কি আমরা ভালো হয়েছিলাম? অ্যাটলিস্ট ওই জায়গাটাতে মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিংটা তো হ্যাঁ। বিষয়টা হচ্ছে আপনার কিন্তু উন্নয়ন- তার চেয়েও বড় বিষয় ঘটেছে জুলাই আগস্ট জি। মাসে। কোনো মানে এটা তো তাহলে কি লাভ হলো? হ্যাঁ, এক্সট্রা ঠিক আছে? জুডিশিয়াল মানে সুপার এক্সট্রা জুডিশিয়াল। তো মনে করেন যে আপনার যদি ভেস্টেড ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে আপনাকে ক্ষমতায় রেখে ভালো হওয়াটা আমাদের দেশের মানুষের জন্য কঠিন। আসলে কি আপনি দেশের মানুষের জন্য চান, নাকি আপনার দলের জন্য চান, নাকি আপনার পরিবারের জন্য চান? কিন্তু ভালো ভালো উদ্যোগের কথা যারা বলেন, আমরা দেখেছি অতীতে তারা কেউ ক্ষমতার ধারে কাছেও যেতে পারেননি, যেতে না পেরে তারা দুই দলের সারথি হয়েছেন বা সরাসরি ওই দলে ঢুকে গেছেন। এখনো যারা সংস্কারের মূল যারা প্রেস করেছে এবং জি। যারা এটা দাবি করছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের দল হয়তো জাতীয় নাগরিক কমিটির দল হবে। আপনার কি মনে হয় যে তারা এই এই দল গঠন করার পর নির্বাচনের ক্ষেত্রে তারা বড় বা ভালো কিছু করতে পারবে? দেখেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এখন পর্যন্ত এদের হাতে আমরা ক্ষমতা দিয়ে দেখিনি। হুম। আমরা কিন্তু অনেকের হাতে ক্ষমতা দিয়ে দেখেছি 53-54 বছর বয়সে। সো হানি সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। যদি তারা মানুষের আস্থা অর্জন করতে পারে, হুম। ওরকমভাবে তারা যদি নির্বাচন করে, নির্বাচনী দল করবে কিনা তাও আমি জানি না। হুম। এরকম উদ্যোগ আছে, চেষ্টা উদ্যোগ চলছে। কথাবার্তা শুনছি বিভিন্ন জায়গায়, এবং এটারও বিভিন্ন ধরনের নেগেটিভ পজিটিভ কথাবার্তা মানুষ বলছে। বাট আমি একটা জিনিস ফিল করি, এই সরকার নতুন প্রজন্মের সরকার, এই অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার। হুম। আমরা তো বয়স্ক অনেক কিছু করলাম, অনেক কিছু দেখলাম। তো নতুনদের হাতে একবার ক্ষমতা দিয়ে দেখা যেতে পারে। তো সেটা তো আমরা 5 তারিখের পরে দিতে পারতাম, না, বিপ্লবী সরকার না, যদি গঠিত হতো। ওখানের ডিফারেন্সটা হচ্ছে দিস পিপল আর টু ইয়াং টু হুম। রান অ্যাডমিনিস্ট্রেশন। হুম। আপনি যদি এভাবে চিন্তা করেন, আমার প্রথমে যেটা ভালো লেগেছিল যে তারুণ্য এবং অভিজ্ঞতার এক সংমিশ্রণ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার শুরু হয়েছিল। হুম। অনেক এই 5 মাসে অ্যাচিভমেন্ট থেকে আমরা সাধারণ মানুষ হয়তো অনেক ফেলিওরকে আমরা ইঙ্গিত করতে পারি। বাট এটা তো ঠিক, এই 5 মাসে এই সরকারের কোনো সাংবাদিকের পকেটে 386 কোটি টাকা ঢোকেনি। হুম। রাইট? এটা আপনাদের মাধ্যমেই জানা, সত্য মিথ্যা জানি না। এটা তো ঠিক যে এই কতদিনে কতগুলো গুম হয়েছে হুম। আমরা শুনিনি। এটা তো ঠিক কতগুলো ব্যাংক আবার দখল হয়েছে। হুম। হ্যাঁ, কিছু কিছু ব্যাংক রিভাইভ হয়েছে, হুম। আগের মালিকরা হয়তো ফিরে আগের এসেছেন। মালিকরা ফেরত এসছে। তো এতটুকু তো আস্থা রাখতে পারি, কারণ মানুষ তো আসলে স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। হুম। আমি স্বপ্ন তো তা আসলে আপনি young সেই age এ স্বপ্নের দেখবো। জায়গা থেকে যদি আপনার কাছে জানতে চাই যে আপনি এই সংস্কার উদ্যোগ এবং এই সংস্কার উদ্যোগের মাধ্যমে আগামীতে যে সরকার হবে, কোন 3টা অথবা 5টা জায়গার কথা আপনি বলবেন যে আপনি পরিবর্তন দেখতে চান? 1 নাম্বার, হুম। গুড গভর্নেন্স, সুশাসন দেখতে চাই। হুম। দিস ইজ নাম্বার 1। এবং সুশাসন যদি আপনার এনশিওর হয়, সেটা যেই যা করুক বিচার সবার জন্য সমান হবে। হুম। এই সুশাসন 5টা দেখার দরকার নেই। ওকে। আপনি এই একটাকে যদি এনশিওর করতে পারেন, এই সুশাসন বলতে অটোমেটিক্যালি বিচার ব্যবস্থা আলাদা হবে, বাংলাদেশ ব্যাংক তার মতো করে চলবে, সাংবাদিকরা তাদের যে হুম। দায়িত্ব সেনে চলবে। সুশাসনটা আপনি এনশিওর করলে
বাংলাদেশের বাকি সবগুলো ঠিক হয়ে মানে আপনি যদি রাষ্ট্রের প্রধান প্রধান পিলারগুলো প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে পারে, ফাংশনাল থাকে, এক্স্যাক্টলি তাহলে সে সম্ভব, এবং তার সঙ্গে ফোর্থ স্টেট হিসেবে মিডিয়ার কথা বলছে। রাইট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরাও সেই আশা করতে চাই যে পারভেজ সাজ্জাদ যে কথা বলছিলেন, যে আমি তাকে বলেছিলাম 5টা জায়গার কথা, উনি একটা কথা বলেছেন, সুশাসন। তো এই সংস্কার উদ্যোগের মাধ্যমে সেই সুশাসন প্রতিষ্ঠা হবে, এই আশা করে আজকের মতো বিদায় দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।